আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের লাইভ সেশনে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতির কথা এতদিন বলেছি। আজ ভারতে বড় রকম আক্রমণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত বহু সেনা হতাহতের তথ্য বিভিন্ন ওপেন সোর্স থেকে আসছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার ইতিহাসে প্রথম, আবার বলছি, আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক। তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি বিজয়ী হলে নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে। সেই বিষয় বিস্তারিত বলবো। আর থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, সুদান। কি ঘটছে সুদানে, কোন কোন রাষ্ট্র সেখানে প্রবেশ করছে, নেপথ্য উদ্দেশ্য কি, সুদানকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে পশ্চিমা দুনিয়া কি লাভ ঘরে তুলতে চাইছে, পুরো বিষয়গুলো আজকের লাইভ সেশনে আলোচনা করব। আবারও বলে দিচ্ছি, আজকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তুরস্কের ইস্তানবুল থেকে টিআরটি ওয়ার্ল্ড আন্তর্জাতিক গণমাধ্যম তার সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। দর্শক, প্রথমে আমি ভারত পাকিস্তান প্রসঙ্গে আপডেট দিয়ে চলে যাব সরাসরি আমাদের যৌথ আলোচনায়। আমি আপনাদেরকে গত দুদিন আগে এবং গতকালকেও আবার লাইভ সেশনে বলেছিলাম, ভারত একটা নতুন অ্যাডভেঞ্চারে যেতে চাচ্ছে। ইতিমধ্যে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মহড়া চালাচ্ছে ভারত, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স সম্মিলিত এই নৌ মহড়াটি করছে পাকিস্তানের একদম নাকের ডগায়। সেটা তাদের গুজরাট, তাদের কি বলবো, পাকিস্তানের যে করাচি সেই সমুদ্র বন্দরের কাছে, পাশাপাশি তারা আরো পাকিস্তান ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে। পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই বলেছিল ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে, অর্থাৎ নিজেরা কোনো দুর্ঘটনা ঘটিয়ে তারা পাকিস্তানকে দোষারোপ করে আবারও যুদ্ধ শুরু করতে পারে, যেটি পেহেলগাঁওর ঘটনাকে ইঙ্গিত করছে পাকিস্তান। এবং আপনারা পেহেলগাঁওর পুরো ঘটনা ইতিমধ্যে জেনেছেন। তো এই তথ্যটি আমি আপনাদের গত 2-3 দিন ধরে একাধিকবার দিচ্ছি যে ভারত তারা পাকিস্তানের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ একটা অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি খবর প্রকাশ হয়েছে, পাকিস্তানের একজন জেলেকে গ্রেপ্তার করেছিল ভারতের ইন্টেলিজেন্স, এবং তাকে আটক রেখে তাকে অফার করা হয় যে তোমাকে অনেক টাকা দেয়া হবে, তুমি আমাদেরকে পাকিস্তানের সেনাবাহিনী অথবা নৌবাহিনী অথবা এয়ারফোর্সের পোশাক এনে দেবে, বেশ কিছু পোশাক এনে দেবে, এবং পাকিস্তানের কিছু কারেন্সি অর্থাৎ রুপি বা টাকা এনে দেবে। তো সেই ব্যক্তি লোভে পড়ে বা তাদের নির্যাতনের ভয়ে বা লোভে পড়ে রাজি হয়, এবং সেই পাকিস্তানি ব্যক্তি শেষ পর্যন্ত ভারতের ইন্টেলিজেন্সের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর পোশাক এবং পাকিস্তানি কারেন্সি নিয়ে যখন তিনি ভারতের হাতে তুলে দেবেন, ঠিক সেই সময়টি তিনি পাকিস্তানের আইএসআইয়ের জালে পড়ে যান এবং তিনি আটক হয়ে যান তাদের হাতে। পরে পুরো বিষয়টি ফ্ল্যাশ হয়ে যায় পাকিস্তানের কাছে। তো ইতিমধ্যে যে তথ্যটি পাওয়া গেছে, যখন এই জেলের নাটকটি সাজাতে গিয়ে ফেসে গেছেন, অর্থাৎ এই জেলেকে দিয়ে এই পোশাকগুলো এবং কারেন্সিগুলো নিয়ে দাদাদের উদ্দেশ্য ছিল এগুলোকে ভারতীয় কাউকে পরিয়ে, এই সেনাবাহিনী বা এয়ারফোর্স বা নেভির পোশাকগুলো পরিয়ে তারা একটা অপারেশন করাবে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং সেটি তারা কোনো না কোনোভাবে ভিডিও করে বলবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপারেশন করেছে, এবার তারা যুদ্ধ শুরু করবে। যেহেতু আইএসআই ধরে ফেলছে সেই ব্যক্তিকে, সেক্ষেত্রে ভারত ব্যর্থ হয়েছে। ফলে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো, ভারত এবার নিজেরাই, পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি যে তারা নিজেরাই তাদের সেনাবাহিনীর উপর একটি অ্যাটাক করেছে, অর্থাৎ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনাদের উপর একটি বড় এক্সক্লুসিভ অ্যাটাক হয়েছে। কয়েকটি ওপেন সোর্সগুলো যে আছে, ওপেন সোর্স ইন্টেলিজেন্স আমরা যেটাকে বলি, তারা বলছে 2জন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার ওপারে চলে গেছে।
আর কিছু সোর্স বলছে প্রায় 12 জনের মতো গুরুতর, অর্থাৎ হয় ওপারে গেছে অথবা ওপারে চলে যাবে। তো এই তথ্যগুলো কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্সের খবর। এখনো ভারতের গণমাধ্যম এই বিষয়ে কিছু বলেনি, তবে সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা অপারেশন হয়েছে এটি তারা বলতে শুরু করছে। তার মানে এই অপারেশনের পর ভারতীয় নিরাপত্তা বাহিনী অপারেশন শত্রু নামে আরেকটি অপারেশন শুরু করেছে। ইতিমধ্যে কাশ্মীর সহ কয়েকটি অঞ্চলে মুসলমানদের উপর এনকাউন্টারের অর্ডার হয়ে গেছে। তার মানে আবারও পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত তার গেম প্ল্যান সাজিয়ে ফেলেছে। তো কাশ্মীরের ভেতরে এখন ধরপাকড় চলছে এবং অনেককে এনকাউন্টার করা হয়েছে এমন তথ্য এসছে। তবে ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে ভিন্নভাবে প্রকাশ করছে। এখন দেখার বিষয় যে ভারত এই ঘটনার জন্য নিজেদের সাজানো সন্ত্রাসীদেরকে দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে অপারেশন সিঁদুর 2 শুরু করতে যায় কিনা। গত 2-3 দিন ধরে এই তথ্যটি আমি দিয়েছিলাম, আজকে এই ঘটনাটি ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করেছে। এবং পাকিস্তানের বিভিন্ন যারা সংবাদ ব্লগিং করেন তারা বলছেন কাশ্মীরের এই ঘটনায় হতাহতের সঠিক তথ্য নিশ্চিত না, বাট কিছু তথ্যের দাবি এরকম এরকম হয়েছে যে 2 জন, কেউ বলছে 12 জন নিহত হয়েছে এরকম। শেষ পর্যন্ত কাশ্মীর ইস্যু দিয়ে আবারও ভারত পাকিস্তান লড়াই শুরু করতে পারে, সেই তথ্যটি আগাম আমি জানিয়ে দিলাম। এবং সেটিরও ইঙ্গিত পাওয়া গেছে যদি সত্যিকার অর্থে 2 জন বা 12 জন নিহত হয়ে থাকে তাহলে পাক ভারত যুদ্ধ আবার শুরু হয়ে যাচ্ছে। দর্শক, আমরা এটি চাই না, কোনোভাবেই চাই না। দর্শক, আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এবার তুরস্ক থেকে, তুরস্কের ইস্তানবুল থেকে টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। ওয়ালিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাসুম ভাই, আপনাকে এবং ওপেন ডিআইএস চ্যানেলের দর্শক শ্রোতাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নির্বাচনের ডামাডোল বাড়ছে, উত্তেজিত বাংলাদেশ, প্রতিটি মানুষের টেনশন কোন দল জিতবে। আমরা বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা করব ধারাবাহিক নির্বাচন পর্যন্ত। তো আজকে চলেন আমরা একটু আন্তর্জাতিক বিশ্বের কিছু খবর জানাই। আমরা প্রথমে একটু মামদানির বিষয় জানতে চাই। নিউ ইয়র্কের 111তম মেয়র হলেন মুসলিম যুবক মামদানি, যিনি বলেছিলেন যে আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে নেতানিয়াহুকে আমি গ্রেফতার করব। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ইস্টাবলিশমেন্ট বিরোধী একজন প্রার্থী ছিলেন, তার উপর আক্রমণ হয়েছিল। তিনি নির্বাচনের আগে ওয়াদা দিয়েছিলেন তিনি বিজয়ী হলে যুদ্ধ বন্ধ করবেন। এরপর দেখলাম ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন, কিন্তু তিনি আরো বড় ফ্রেমে যুদ্ধ ছড়িয়ে দিলেন, অস্ত্র দিলেন, ইরানে আক্রমণ করলেন, বহু ঘটনা আমরা দেখলাম। তো মামদানি যিনি বলছেন যে আমি নেতানিয়াহুকে গ্রেফতার করব, এরপর দেখা গেল তিনি বহু ভোটে রিপাবলিক প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। মাত্র 34 বছর বয়সী এই যুবক। আমি তার সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ মাসুম ভাই। আসলে দেখুন, মামদানির সাথে ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করা হচ্ছে। আমি এখানে আসলে দুটা জিনিস আমি একটু বলে রাখতে চাই। সেটি হচ্ছে যে আমি মামদানির জিতাতে নিঃসন্দেহে খুব খুশি হয়েছি দুটি কারণে। একটি হচ্ছে যে জোহরান মামদানি মুসলিম বংশোদ্ভূত হওয়ার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার বিজয়ের মাধ্যমে এই যে 2001 সালের ওয়ার অন টেরোরিজমের যে ন্যারেটিভটা ছিল পশ্চিমা বিশ্বে, অর্থাৎ যে মুসলিম বিদ্বেষ এবং মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই অসভ্য নামের যে একটা ন্যারেটিভ, একটা ডিসকোর্স সারা পৃথিবীতে প্রচলিত ছিল, তার যে কবর রচনা হয়ে গেছে তার সবচেয়ে প্রথম প্রমাণটি হলো জোহরান মামদানির নিউ ইয়র্ক। যেটি দেখুন, লন্ডন এবং নিউ ইয়র্ক বিশ্বের দুটি অত্যন্ত বড়, বৃহৎ এবং মাল্টিকালচারাল মেগা টাউন, মেগা সিটি। এই দুটি সিটির মেয়রই কিন্তু মুসলিম। এখন এই লন্ডনের মুসলিম মেয়রকে নিয়ে লন্ডনের যারা বা ব্রিটিশ যারা ডানপন্থী রয়েছে বা ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের অনেক কথা বলে তারা। এইগুলো মামদানিকেও ফেস করতে হবে। কিন্তু জোহরান মামদানির নিউ ইয়র্কের মতো, যেখান থেকে এই ন্যারেটিভটা, অর্থাৎ
যে নিউ ইয়র্ক টাইম বলেন কিংবা আপনার যে যে যত বড় বড় সংবাদ মাধ্যমগুলা বলেন, রয়টার্স, এদের বেশিরভাগই হেডকোয়ার্টার গুলো হচ্ছে নিউ ইয়র্ক শহরে এবং লন্ডনে। এখন এই দুটি শহরই দুটি মুসলিম মেয়র চালাবেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সেই যে ওয়ার অন টেরোরিজম অথবা ব্র্যাকেটে মুসলিম বিদ্বেষী যুদ্ধসমূহ, এই ন্যারেটিভটা বিশ্ব মানবরা খাচ্ছে না, অন্তত নিউ ইয়র্ক এবং লন্ডনের মানুষরা খাচ্ছে না, এটা তার প্রমাণ। এ কারণে আমি খুশি। আমি দ্বিতীয়ত খুশি হচ্ছি এ কারণে যে তিনি একমাত্র ব্যক্তি এই মেয়রাল রেইসে যিনি আসলে কিন্তু বুক চিতিয়ে বলেছেন যে ভাই আমি ইসরায়েলকে সমর্থন করি না, ইসরায়েল একটি গণহত্যাকারী শক্তি, বর্তমানে নেতানিয়াহুর যে প্রশাসন রয়েছে এটি একটি গণহত্যাকারী প্রশাসন এবং আমি কোনোভাবে একে সমর্থন করি না। অন্যান্যরা কিভাবে ইসরায়েলের পা চাটবে, দুঃখিত, আপনি সেই ডিবেটটি যদি দেখে থাকেন যে কুওমো কিংবা যে অন্যান্য যারা তার প্রতিযোগী ছিল তারা তার সাথে যে বিতর্ক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কে কয়বার ইসরায়েলে যাবে, কে কয়বার ওই কিভাবে সেখানে যে পূজা পাঠ পূজা অর্চনা করবে, কিভাবে ইসরায়েলকে খুশি করবে, ইত্যাদি ইত্যাদি। এবং তখন জোহরান মামদানি বলেছিলেন যে ভাই আমার কাজের ক্ষেত্র হচ্ছে নিউ ইয়র্কের 5টা বড় এবং আমি এই 5টা বড়তেই থাকবো, আমি ওই ইসরায়েলে যাব না, কারণ আমার জবাবদিহিতা নিউ ইয়র্কের জনগণের কাছে। এবং এটি কিন্তু ট্রাম্পপন্থী অনেক সাংবাদিকরা এই কথাটির ভূয়সী প্রশংসা করেছিলেন, যেমন জো রোগান এটির ভূয়সী প্রশংসা করেছিলেন। তারপর ক্যাডেন্স লরেন্স ভদ্রমহিলা, তিনি একজন ধার্মিক খ্রিস্টান এবং ডানপন্থী আমেরিকান এবং রাষ্ট্রপতি ট্রাম্পের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সমর্থক, তিনিও জোহরান মামদানির প্রশংসা করেছিলেন। কাজে ট্রাম্পের সাথে তার মিল হচ্ছে যে দুইজনই অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটি ঘরানা বা একটি ভোট ব্যাংক ধারণ করে, যদিও একজন ডান ক্যাম্পের আর জোহরান মামদানি হচ্ছেন বাম ক্যাম্পের, কিন্তু এই দুইজনই কিন্তু আমেরিকার যে এই প্রচলিত রাজনীতি, যেটি আসলে জর্জ বুশ, বাবা বুশের কথা বলছি, প্রথম গালফ ওয়ার তিনি শুরু করার মাধ্যমে যে ন্যারেটিভ গুলো সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে তার পুত্র ওয়ার অন টেরোরিজমের মাধ্যমে বিশ্বে যে একটি ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিরোধী একটি কর্মকাণ্ড পরিচালনা করছিল, তা বন্ধ হয়ে গিয়েছে, তা আর টিকবে না, এগুলো ধোপে টিকবে না। এবং এর সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে এই ন্যারেটিভটির বা এই ডিসকোর্সটির, যেই রাষ্ট্রটি সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে এর জন্য, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নয়, সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। মাসুদ ভাই, এখন যে বিষয়টি হলো যে আপনি যেটা বললেন নিউ ইয়র্কের এবং আমেরিকার, একজন লন্ডনের সাদিক খান, তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন, একজন আমেরিকার নিউ ইয়র্কের। সাদিক খান পাকিস্তানের নাগরিক ছিলেন, আর জোহরান মামদানি তিনি ভারতীয়, তার পিতা বাবা উগান্ডার, তারা পরবর্তী উগান্ডা থেকে আমেরিকায় গেছে। জি, ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে কোনোভাবেই তাকে বিজয়ী হতে দেয়া যাবে না, এবং তিনি বলছেন যদি তিনি বিজয়ী হন কোনো বাজেট নিউ ইয়র্কে দেওয়া হবে না মামদানির জন্য। একজন প্রেসিডেন্ট বলছেন। একটা বিষয় খেয়াল করছেন, একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ শক্তি নিয়োগ করেও মামদানিকে হারাতে পারেনি। আমেরিকা প্রমাণ করেছে আইনের শাসন কাকে বলে বা একটা ফ্রি ফেয়ার ইলেকশন কাকে বলে। বাংলাদেশে কেউ ক্ষমতায় আছে আর সেই ক্ষমতায় কোনো দল, আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অন্য দল জিতবে, এটা কল্পনা করা যায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি পুরো পৃথিবী তিনি তার আঙুলের ইশারায় ঘোরান। তিনি একজন মুসলিম 34 বছর বয়সী যুবকের কাছে পরাজিত হয়ে গেছেন। এবং আজকে মামদানি যে ঘোষণাটি দিয়েছেন, মিস্টার ট্রাম্প আওয়াজ বাড়ান, জোরে আওয়াজ করেন। মানে ট্রাম্প যখন তাকে হুমকি দিচ্ছে তিনি পাল্টা হুমকি দিচ্ছেন। মানে এই যে ব্যাপারগুলো, এটা নিয়ে একটু আমাকে বলেন যে আমেরিকার মামদানিকে যারা ভোট দিয়েছে তারা আসলে কারা, কেন ভোট দিয়েছে, কি প্রত্যাশা দিয়েছে? এটা কি ইসরায়েলের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে আমেরিকানরা নিয়েছে, বা তার ইসরায়েল বিরোধী বক্তব্যের জন্য তিনি বিজয় পেয়েছেন? দেখুন,
তিনি বিজয় পেয়েছেন, প্রথম কথা হচ্ছে তিনি কিন্তু আইডেন্টিটি পলিটিক্স করেন না। তিনি বিজয়ী হয়েছেন মূলত তিনি নিউ ইয়র্ক শহরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন। অর্থাৎ ধরুন নিউ ইয়র্কে বাসা ভাড়া উচ্চ মাত্রার এবং মানুষ এ কারণে বাসায় না থেকে মেট্রো স্টেশনে, রেলওয়ে স্টেশনে এই ধরনের স্থানগুলোতে থাকছে বিশাল সংখ্যক মানুষ। অথচ এই নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে ধনীতম একটি শহর। তো তিনি এই সমস্যাগুলোকে তিনি হাইলাইট করেছেন, সামনে নিয়ে এসেছেন এবং বলেছেন তিনি সমস্যাগুলোর সমাধান করবেন। তিনি সহজলভ্য চিকিৎসা, সহজলভ্য বাসস্থান, চাকরির নিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তা এই বিষয়গুলো নিয়ে তিনি সামনে চলে এসেছেন নিউ ইয়র্কবাসীর কাছে। এবং নিউ ইয়র্কবাসীর যে প্রকৃত সমস্যাগুলো, যেমন ধরেন নিউ ইয়র্ক তো একটি এখন কর্পোরেট শহর। দেখুন, এই মামদানিকে হারানোর জন্য শুধু রাষ্ট্রপতি ট্রাম্প নয়, নিউ ইয়র্ক শহরের 24 জন বিলিয়নিয়ার, এদের মধ্যে কিন্তু এই ফেসবুকের মার্ক জুকারবার্গও রয়েছে। তারা বিনিয়োগ করেছেন, কিন্তু তার সাথে পেরে উঠতে পারেনি, কারণ হচ্ছে সাধারণ জনগণ। আপনি যে কথাটি বলছিলেন যে রাষ্ট্রপতি ট্রাম্প সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য, বা তাকে তার যে দায়িত্ব তিনি গ্রহণ করবেন 1 জানুয়ারি 2026 থেকে নিউ ইয়র্কের মেয়র হিসেবে, সেই দায়িত্ব তাকে পালন করতে দেবেন না। এটির জন্য তার প্রস্তুতি হচ্ছে তিনি নিউ ইয়র্কের মার্কিন যুক্তরাষ্ট্রের যে আদালত ব্যবস্থা রয়েছে, এই আদালত ব্যবস্থাটি স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রকৃত অর্থেই। মানে এটা যে বিষয়টা এরকম যে ট্রাম্প আসলো, একজন ট্রাম্পের লোককে বসাই দিল, তারপর হচ্ছে ওই ট্রাম্পের লোকটা বেলজিয়াম থেকে আরেকজন স্কাইপে তাকে বলে দিল এইভাবে এইভাবে মামদানিকে সরাও, যেগুলো আমরা সচরাচর দেখে থাকছিলাম, আমাদের দেশের ইতিহাসে উদাহরণ রয়েছে। এরকম ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভব নয়, কারণ সেখানে আইন রয়েছে, আইনের প্রয়োগও রয়েছে। এবং আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতাও যেমন সুরক্ষিত, ইনস্টিটিউশনাল স্বাধীনতা যেমন বিচার বিভাগের স্বাধীনতা বলেন, কিংবা এই যে মেয়রেট, যেটির যে অফিসটি এখন বসবেন জোহরান মামদানি, তার যে সাংবিধানিক অধিকার এবং ক্ষমতা এবং দায়িত্ব, এইগুলো কিন্তু তার থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া হবে এবং তিনি সেই ব্যাপারে সোচ্চার। এবং তিনি ট্রাম্পকে এই কথা স্মরণ করিয়ে দিয়েই ট্রাম্পকে তিনি হুমকি দিচ্ছেন যে জনাব ট্রাম্প, দেখুন আপনি আজকে প্রেসিডেন্টের অফিসে আছেন, আপনার দায়িত্ব, কর্তব্য এগুলো সব সংবিধান দ্বারা পরিশীলিত। ঠিক আমি 1 তারিখ যখন বসবো আমারটাও পরিশীলিত হবে, কাজে আপনি আমাকে আমার অঞ্চলে ট্রেসপাস করবেন না, আমি আপনার অঞ্চলে ট্রেসপাস করব না। তিনি এই কথা বলছেন। আর যদি করেন তাহলে জাস্টিসরা রয়েছেন এবং সংবিধান রয়েছে এবং আইন ব্যবস্থা রয়েছে, আমি তাদের সহযোগিতা চাবো, আমি আর কি করতে পারবো। কারণ আপনারা দেখেছেন যে ট্রাম্প কিন্তু ক্যালিফোর্নিয়াতে অলরেডি ন্যাশনাল গার্ড পাঠিয়ে সেখানকার অবস্থা খারাপ করে ফেলেছে, যার ফলে ট্রাম্প কিন্তু বিশ্বের মুখে বড় ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছে। তো নিউ ইয়র্কের মতো একটি শহরে সেটা সম্ভব কিনা আমার জানা নেই। এবার আমরা সুদান প্রসঙ্গে যেতে চাই। আসলে সুদানে ঘটছেটা কি, কোন কোন ফ্রন্ট সুদানে নেমেছে? এবং আমরা জেনেছি তুরস্ক 2টো কার্গো ভর্তি করে সুদানে বিশেষ সামগ্রী পাঠিয়েছে। টোটাল সুদানের দৃশ্যটা আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ মাসুম ভাই। আমি খুব সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতার জন্য সুদানের বিষয়টা বলি। 2001 সাল আপনার প্রথমত ওই যে ওমর আল বশিরের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান করা হয়, যে অভ্যুত্থানটি সংযুক্ত আরব আমিরাতের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি আসলে ফিলিস্তিনি নাগরিক কিন্তু তিনি কাজ করেন দখলদার দেশটির জন্য, তার নাম হচ্ছে মোহাম্মদ দাহলান। তার একটি চক্রান্তের কারণে ওমর বশির গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন সরকার প্রধান, যিনি মোটামুটি দেশটা ভালো চালাচ্ছিলেন, উন্নতির পথে নিয়ে যাচ্ছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করলো এবং ক্ষমতা হাতে নিল এই যে বর্তমানে যিনি সামরিক বাহিনীর প্রধান রয়েছেন, তিনি আব্দুল ফাত্তাহ আল বুরহান। তো আব্দুল ফাত্তাহ আল বুরহান ক্ষমতায় নেওয়ার পরে সবার আগে চোখ রাঙানি দিল তুরস্ককে। কেন? তার পিছনে তখন সংযুক্ত আরব আমিরাত ছিল।
এখন চোখ রাঙানি দেওয়ার কারণ হচ্ছে ওমর আল বশির সুদানের একটি আইল্যান্ড রয়েছে লোহিত সাগরের উপরে, ঠিক মক্কা এবং মদিনার উল্টো পাশে, সুভাকিন আইল্যান্ড বা সাওয়াকিন আইল্যান্ডটি তুরস্ক 99 বছরের জন্য লিজ নিয়েছিল ওমর আল বশিরের থেকে। পরে আব্দুল ফাত্তাহ আল বুরহান এসে বললেন যে না, এটা আমরা হল্ট করলাম বা সাসপেন্ড করলাম, এটা পরে বিবেচনা করা হবে। এবং তুরস্কের যে কিছু ট্রেনিং ক্যাম্প সেখানে খোলার কথা ছিল, সেগুলো বুরহান খুলতে দিলেন না। এরপরে 2023 সালে এপ্রিল মাসে, 15 এপ্রিল, আব্দুল ফাত্তাহ আল বুরহানের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হলো তারই সেনাবাহিনীর আরেকজন জেনারেলকে, জেনারেল দাগালো, মোহাম্মদ হামেদান দাগালো। তিনি করলেন কি, এর আগে বলিনি, এই জাঞ্জাভিদ গোষ্ঠীর দ্বারা যে একটি সেনাবাহিনীর অংশবিশেষ রয়েছে, আরএসএফ বলা হয়, র্যাপিড সার্ভিস ফোর্সেস বা র্যাপিড সিকিউরিটি ফোর্সেস। এই আরএসএফ এবং সুদানের মূল যে সেনাবাহিনী এটি হচ্ছে এসএএফ, সুদান আর্মড ফোর্সেস, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফ। র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর প্রধান ছিলেন এই মোহাম্মদ হামেদান দাগালো। তিনি আবার করলেন কি, অভ্যুত্থান করলেন আব্দুল ফাত্তাহ আল বুরহানের বিরুদ্ধে। তো তিনি খার্তুম টার্তুম সব দখল করে নিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদানের পাশে তুরস্ক, মিশর এবং লিবিয়ার ত্রিপলি সরকার এবং সৌদি আরব এবং ইরান, খুব ইন্টারেস্টিং, ইরান, সৌদি, তুর্কি এক কাতারে এই বিষয়ে চলে এসেছে। আসার পরে এই আব্দুল ফাত্তাহ আল বুরহানকে তাদের সাপোর্ট দেওয়া হলো এবং তিনি করলেন কি, এই আরএসএফ কে পিছনে ঠেলে ঠেলে একেবারে সুদানের দক্ষিণে, সুদানের 3টি মূল প্রদেশ রয়েছে। একটি হচ্ছে আপনার দারফুর, একদম পূর্বে। এই দারফুরের একটি শহর, সবচেয়ে বড় শহরটি হচ্ছে আল ফাসির। এরপরে পরের প্রভিন্স বা প্রদেশটি হচ্ছে খর্দফান। এই খর্দফানের সবচেয়ে বড় শহর হচ্ছে আলোবায়েন। আর তারপরে হচ্ছে খার্তুম অঞ্চল, যেখানে এই যে আপনার খার্তুম যেটি রাজধানী, এবং উত্তর পূর্বে পোর্ট সুদান শহর, এই দুটি বড় শহর অর্থাৎ এই প্রদেশটিতে। এখন এই খারদাফন মানে তাকে খার্তুম থেকে পিটিয়ে পিছন দিকে বলতে আমি বুঝি ম্যাপের দক্ষিণ পশ্চিম দিকে ঠেলে দেয়া হলো। কিন্তু এই আল ফাসির শহরটি, যেটি আসলে এসএএফ বা সুদানের কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর হাতে ছিল, এটিকে কিন্তু এই সময় ধরে অবরোধ করে রাখা হয়েছিল। তো 4 লক্ষ জনসংখ্যা, জনবহুল একটি শহর ছিল এই শহরটি। এই শহরটি অক্টোবর মাসের শেষ দিকে পতন হয়ে যায় এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরচিত একটি গণহত্যা, গণধর্ষণ এবং যেটি প্রকাশের ভাষা নেই, আমি আমার ভিডিও চ্যানেল সেখানেও এই বিষয়ে কিন্তু বলেছি, এই সুদানের বিষয়ে। কিন্তু ভিডিওগুলো ইউটিউবে দেওয়া যায় না, কারণ ইউটিউব রেস্ট্রিকশন দিয়ে দেয়। কিন্তু সুদানের যে যে জঘন্য ঘটনা, এই ঘটনাটি আসলে মানে বলে প্রকাশ করা যাবে না। আপনি জানেন মাসুম ভাই, আপনি সামাজিক সরি দুঃখিত, আপনি টেলিভিশন চ্যানেলে চাকরি করেছেন, যে টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে র পিকচার গুলো আসে, সেগুলো আমরা দেখে কেটে ছেটে ব্লার করে জনগণের জন্য প্রচার করি। কিন্তু সুদানের যে চিত্রগুলো ছিল, এগুলো আসলে গাজার চেয়েও অত্যন্ত নৃশংস, অত্যন্ত ভয়ঙ্কর। তো অক্টোবরে এই ঘটনা, আল ফাসির পতন হয়, যেটির একটি চিত্র সর্বপ্রথম WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এবং এপি, মার্কিন গণমাধ্যম এপি, তারা ধারণ করে তাদের স্যাটেলাইট দিয়ে এবং এটি প্রকাশ করে দেয়। এরপরে যে টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা, তারা প্রকাশটা শুরু করে। এখন এর পিছনে কি, এর নেপথ্যে কি, একটা নৃশংস বর্বরচিত একটা ঘটনা ঘটে গেছে এবং তারা আল ফাসিরকে শেষ করে দিয়ে এখন আবার পুনরায় খার্তুম দখল করার চেষ্টা করছিল আরএসএফ আজকে পর্যন্ত। আজকে কি হয়েছে, আজকে আরএসএফ এর 125টা গাড়ি বিশিষ্ট একটি বহর ড্রোন হামলা, অর্থাৎ তুরস্কের আপনি যে কথাটি বলেছেন 2টি কার্গো, আমার জানা মতে 4টি কার্গো,
ভর্তি কিছু সরঞ্জামাদি দেয়া হয়েছে SAF বা সুদানের কেন্দ্রীয় সরকারকে, এবং আজকে 125টি বহর বিশিষ্ট RSF এর একটি কনভয় খার্তুমে আসার পথে মধ্যপথে মরুভূমির মাঝে তাদেরকে ধ্বংস করা হয়, এবং এই ধ্বংস করার জন্য MiG-29 সহ তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করা হয়। এখন SAF এর কিছু বাধ্যবাধকতা রয়েছে, তাদের কিছু দুর্বলতা রয়েছে, এগুলোতে পরে আসছি, প্রেক্ষাপটটা একটু আলোচনা করে নিই। এই পুরো সুদান যখন ওমর আল বশিরের আমলে তাদের স্বর্ণের খনিগুলোকে আপনার রাষ্ট্রীয় করে ফেলেছিল, অর্থাৎ প্রাইভেট নয়, রাষ্ট্রীয় বা কোনো জমিদারের নয়, যেই সম্পত্তি খনিজগুলো থাকবে এগুলো হচ্ছে জনগণের, এই পদক্ষেপের পর থেকেই একটি রাষ্ট্র খুব উঠে পড়ে লেগেছে এই সুদান দেশটির বিরুদ্ধে, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা শুধু ওমর আল বশিরকে নামিয়ে ক্ষান্ত হননি, ওমর আল বশিরকে যাকে দিয়ে নামিয়েছেন তাকে নামানোর জন্য আবার আরেকজনকে নিয়ে এসেছেন, মোহাম্মদ হামদান দাগালো। এবং এই দাগালোর বাহিনীটা ছিল আসলে বেশি বড় না, কিন্তু এই বাহিনীতে আবার চাঁদ থেকে, ইরিত্রিয়া থেকে পয়সায় খরিদ করা সৈন্য বা মার্সেনারি সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে যুক্ত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার ভাড়াটিয়া সেনাবাহিনী ওয়াগনার, যে ওয়াগনার সিরিয়াতে এবং লিবিয়াতে অত্যন্ত নৃশংসতা চালিয়েছিল, তারাও এই RSF এর সাথে যুক্ত হয়েছে। তাদেরকে চাঁদের মাধ্যমে, চাঁদ রাষ্ট্রটির মাধ্যমে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত, চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের নির্মিত অস্ত্র শস্ত্র সাপ্লাই দিয়ে থাকে চাঁদের বর্ডার দিয়ে। এই কারণে এই বর্ডারটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জি, এখানে কি ইসরায়েলের হাত আছে? মানে এই যে আরব আমিরাত, চীন, রাশিয়ার সাথে কি ইসরায়েলও আছে? এরকমও শোনা যাচ্ছে যে ইসরায়েলেরও স্বার্থ আছে, পশ্চিমাদেরও স্বার্থ আছে। এবং ইসরায়েল না পয়সা খরচ করবে না ও মানুষ খরচ করবে, ও পরিকল্পনাটা করে আরব আমিরাতের হাতে ধরাই দিবে। আরব আমিরাত হচ্ছে তার পিয়নের মতো করে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে, একই সাথে পয়সা খরচ করবে, অর্থায়ন করবে, একই সাথে অস্ত্রায়ন করবে। তারপর তার বিনিময়ে আরব আমিরাত কি পাবে? ইসরায়েল পাচ্ছে একটি অস্থিতিশীল মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের কাউকে সে শান্তিতে থাকতে দিবে না। এই দজ্জালি নিজামের টার্গেট হচ্ছে এইটা। আর সংযুক্ত আরব আমিরাত কি পাচ্ছে? সংযুক্ত আরব আমিরাত পাচ্ছে হচ্ছে গোল্ড। 5 টাকার অস্ত্র বেচে 500 টাকার গোল্ড যদি আপনি নিয়ে নেন, তাহলে এখানে কি মানবতা, কি এটা সেটা, এটা তো তাদের দেখার বিষয় না। কে মারা যাচ্ছে, বাচ্চা, শিশু, পরিবারকে পরিবার ধ্বংস করে দিচ্ছে, নৃশংস চিত্র, একেবারে চোখে দেখা যায় না বর্বরতার এরকম এক্সাম্পল পৃথিবীতে নাই। যা করতেছে। তো এই ঘটনার কারণ হচ্ছে, অবশ্যই এটার পিছনে তো দখলদার দেশটির হাত রয়েছে, কারণ সংযুক্ত আরব আমিরাতের তো এত বড় সেনাবাহিনী নাই, তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রোটেক্টরেট হলো দখলদার দেশটি, এবং পরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সবচেয়ে তারা কাজ করে হচ্ছে দখলদার দেশটির প্রেসক্রিপশনে, সবগুলো কাজ। তুরস্কতে আপনার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম, আমার মনে আছে, যে তুরস্কতে যে ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল, সেই সেনা অভ্যুত্থানকে সফল করার জন্য তারা $4 বিলিয়ন নিয়ে গ্রিস আর তুরস্কের মাঝে যে আইল্যান্ড গুলো, যে দ্বীপগুলো, সেখানে মোহাম্মদ দাহলান চলে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শ্যাডো গোয়েন্দা সংস্থাকে নিয়ে। একই ভাবে তারা মিশরের এই যে মুরসির পতনের পিছনে এই সংযুক্ত আরব আমিরাত এবং মোহাম্মদ দাহলানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা একটু সচরাচর খবরের বাইরে, যারা একটু বই পুস্তক নিয়ে ঘাটাঘাটি করেন বা একটু গবেষণা করার চেষ্টা করেন, মোহাম্মদ দাহলান এই নামটি গবেষণা করতে পারেন। বলা হয় ইয়াসির আরাফাতকে হত্যা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে যতগুলো ধ্বংসযজ্ঞ চলেছে, একেবারে গাদ্দাফিকে হত্যা পর্যন্ত, সবগুলোর পিছনে হয় কূটনৈতিক নয়, সামরিক নয়, অর্থনৈতিক নয়, অস্ত্রশস্ত্র দিয়ে নয়, অন্য কাউকে লেলিয়ে দিয়ে অথবা গোয়েন্দা অপারেশন করে, ফলস ফ্ল্যাগ অপারেশন করে ভূমিকা পালন করেছে মোহাম্মদ দাহলান নামক এই ব্যক্তিটি, যিনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন, এবং আরব আমিরাতও তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। জি
একটু জানতে চাই, এখন সুদানের যে অবস্থা, এই অবস্থায় কোন পক্ষ এগিয়ে আছে? আর এখানে তুরস্কের সাথে যাদের নাম বললেন, ইরান, সৌদি আরব সহ মিশর, তারা এগিয়ে আসছে। তুরস্কের এই মুহূর্তে আসলে পরিকল্পনাটা কি? তারাও কি সিরিয়ার মতো আরেকটা যুদ্ধে যাচ্ছে ঠিক একই কায়দায়? এবং তুরস্কের বিপরীতে কোন কোন দেশ দাঁড়াচ্ছে? আর সর্বশেষ আপডেটটা কি, সুদান এখন কোন দিকে যাচ্ছে, কোন পক্ষ বিজয়ী হচ্ছে? এটা দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, আজকের ঘটনার আগ পর্যন্ত খার্তুম অর্থাৎ সুদানের রাজধানী একটি হুমকির সম্মুখীন ছিল, কিন্তু আজকে ব্যাপক পরিমাণ বিমান হামলা করে এই হুমকিটিকে নস্যাৎ করা হয়েছে। এবং এইখানে তুরস্কের একটি সরাসরি রোল রয়েছে, যেটি আপনি বলেছেন যে কার্গো বিমান গিয়েছে এবং তারপরে এই বিমান, অর্থাৎ বিমান থেকে নিক্ষেপকৃত যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল এগুলো সম্ভবত তুরস্কের দেয়া। তুরস্ক সেখানে দুইভাবে সহায়তা করতে পারে। এক হচ্ছে মিশরের সাথে এক হয়ে সেখানে সুদানকে স্টেবিলাইজ করতে পারে, অথবা আপনার তুরস্ক নিজে এককভাবে বেস করে সেখানে যেভাবে সিরিয়াতে করেছে সেভাবে করতে পারে। কিন্তু এই কাজটি এই সময় তুরস্কের জন্য একটু দুরূহ, কারণ তুরস্ক একই সাথে ইসরায়েল এবং গাজার মধ্যে যে চুক্তিটি রয়েছে এবং সেখানে তুরস্কের সেনা মোতায়েন করার একটি কথা চলছে। এর বাইরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তৃতীয় পর্বের যে শান্তি চুক্তির আলোচনাটি হবে 6 নভেম্বর, আগামীকাল, এটি তুরস্কে হচ্ছে। কাজে তুরস্ক এই মুহূর্তে অনেকগুলো মুসলিম দেশকে আসলে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু তুরস্কের সিরিয়ার রাষ্ট্র কথা হিসেবে আছে, সিরিয়াও আছে, সিরিয়া তো সিরিয়া। সিরিয়া তো আছে। সিরিয়াকে সে একেবারে তার নিজের সন্তানের মতো আগলে রেখেছে এই দখলদারের থেকে, এবং দখলদারের যে কুনজর সেই কুনজরের থেকে চেষ্টা করছে। কিন্তু তারা তো কম শক্তিশালী নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যে তুমি যা করার করো। লেবাননে আপনারা দেখেছেন যে গতকালকে লেবাননে পুনরায় হামলা করেছে দখলদার দেশটি। তো এটি তো আসলে একটি বেওয়ারিশ, একটি পিতৃ পরিচয়হীন একটি প্রধানমন্ত্রী সেখানে দেশটি চালাচ্ছে, দখলদার দেশটি। কাজে তুরস্কের এই এঙ্গেজমেন্টের পরে কিন্তু তুরস্ক রাষ্ট্রপতি তিনি এই কথা মুখ দিয়ে বলেছেন যে সুদানে যে ঘটনা ঘটে গেছে এটি অত্যন্ত বর্বরচিত, এবং কেউ যদি না দাঁড়ায় আমরা সুদানের পাশে আছি, সুদানের মানুষের পাশে আছি। এবং তিনি অস্ত্রশস্ত্র দিয়ে হোক, প্রয়োজনে কিছু স্পেশাল ফোর্স পাঠিয়ে হোক, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শক্তি প্রয়োগ করার কথাটি কিন্তু রাষ্ট্রপতি এরদোয়ান তার মুখ দিয়ে বলেছেন যে এটি যদি দ্রুত গতিতে না থামে শক্তি প্রয়োগ করা হবে। এবং এটি হয়তো নেভাল পাওয়ার ব্যবহার করা হতে পারে, এয়ার পাওয়ার ব্যবহার করা হতে পারে, অথবা তুরস্ক তার কিছু পরিমাণ সামরিক শক্তি সেখানে স্থানান্তর করতে পারে। এবং এই সুবাদে সেওয়াকিন আইল্যান্ডটি মক্কা মদিনার প্রতিরক্ষার জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইল্যান্ড। সেখানে তুরস্ক হয়তো একটি স্থায়ী ঘাঁটি নির্মাণ করতে পারে। আচ্ছা, এখানে এবার এবার একটু ভাগ করে দেন, দুটো পক্ষকে বিশ্লেষণ করবেন সংক্ষেপে। সুদান নিয়ে কোন পক্ষ কোন দিকে, কোন পক্ষ কোন দিকে, এবং তাদের অবস্থান কি, সেটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, সুদানের এসএএফ বা সুদানের কেন্দ্রীয় সরকার পরিচালিত সেনাবাহিনী সেটি মূলত খার্তুমে রয়েছে, নীল অঞ্চলে রয়েছে, পোর্ট সুদানে রয়েছে, কর্দোফানের উত্তরে রয়েছে, এবং খার্তুম প্রদেশটি পুরোটাই তার দখলে। আর আল ফাশিরের পতনের মাধ্যমে আপনার দারফুর যে প্রদেশটি রয়েছে সেই প্রদেশটি মোটামুটি আরএসএফ এর হাতে চলে গিয়েছে। আচ্ছা, এই শহরগুলোর বাইরে সুদান কিন্তু বেশিরভাগই মরুভূমি। সুদানে কিন্তু আসলে মানুষ থাকার মতো জায়গা খুব কম। এই নীল নদীর আহ অববাহিকা এবং হচ্ছে এই যে শহরগুলোর নাম বললাম, একটা ম্যাপ হলে খুব ভালো হতো। তো এই শহরগুলোতে আপনার যে আচ্ছা, আল ওবায়দ শহরটি এখন কন্টেস্টেড, অর্থাৎ এসএএফ এবং ইসরায়েল এবং আরব আমিরাত সমর্থিত আরএসএফ এর মধ্যে যুদ্ধ চলছে এই শহরটির দখল নিয়ে। এই শহরটি দখল হয়ে গেলেই পরবর্তীতে খার্তুমের রাস্তা সোজা ছিল, কিন্তু আজকে সেই রাস্তায় আরএসএফ বা ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আরএসএফ গোষ্ঠীটি খুব মার খেয়েছে বিমান হামলায়। এবং এটি যদি কন্টিনিউ রাখে তাহলে হয়তো আল ফাশির এবং পরবর্তীতে তাদের যে দখলকৃত অঞ্চল এগুলো খুব দ্রুত গতিতে পুনরায় সুদানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বা তার বলয়ে চলে আসবে বলে আশা করছি। এখন আরএসএফ হচ্ছে
আরএসএফ এর সমর্থনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দখলদার দেশটি অর্থাৎ ইসরায়েল, রয়েছে লিবিয়ার খলিফা হাফতার,